রেড রোডে গিয়ে যদি শুয়োরের মাংস বা মদের বোতল নিয়ে যদি কেউ ওই রেড রোডে ওই নামাজের সামনে যদি কেউ যেতে পারতেন, বেঁচে ফিরতেন, এ তো 4টে থাপ্পড় মেরে ছেড়ে দিয়েছে। এক পক্ষের তুমি কথা শুনে, এক পক্ষের দেখে অন্য পক্ষের কথা না শুনে যদি কেউ কোনো কিছু বিচার করেন বা মতামত দেন, তো তাহলে তেমনটা বোধহয় ভালো নয়। তৃণমূলের এই ফুটন্ত নৌকা যখন তৃণমূলের সবার গায়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চোর ট্যাগ দিয়ে দিয়েছে, তখন চোরেদের আদর্শের তার অনুপ্রাণিত হয়ে ওঠাটা এ বড়ই বিস্ময়কর। অত্যন্ত ভালো মেয়ে একটা, ও জানেই না যে কারণে ওকে আগলে আগলে রেখে দেওয়া হচ্ছে সাংবাদিকদের থেকে। আজ নয় কাল তো পর্ণ তুই তো বেরোবি, আমি একদম আমার বন্ধুকে বলছি, সেই দিন তো এই মিডিয়া ছিঁড়ে খাবে, যেমন আমায় ছিঁড়ে খাচ্ছে এখানে প্রশ্নে। শুধু ওখানে ওই সংখ্যালঘু ভাই প্যাটিস বিক্রেতা, তাকে চড়থাপ্পড় দুটো মারা হয়েছে এমন নয়, ওখানে শ্যামল বাবু বলে আর একজন প্যাটিস বিক্রেতা ছিলেন যিনি চিকেন সমেত বেচছিলেন। ভাই তোমরা জানো তো যে আমাদের দুটো যে ধর্ম রয়েছে তাদের কোনটায় কে আঘাতপ্রাপ্ত হয়, কার খারাপ লাগে তারা জানেন না। তিনি হিন্দু আর মুসলমান হোক, এই অত্যাচার, মারধর, ঠেলে ফেলে দেওয়া, খাবার ভেঙে দেওয়া, আমি এগুলো নিজে পছন্দ করি না, আমি থাকলে এগুলো করতাম না, কিন্তু আবেগ তো প্রত্যেকেরই রয়েছে। রেড রোডে গিয়ে যদি শুয়োরের মাংস বা মদের বোতল নিয়ে যদি কেউ ওই রেড রোডে ওই নামাজের সামনে যদি কেউ যেতে পারতেন, বেঁচে ফিরতেন, এ তো 4টে থাপ্পড় মেরে ছেড়ে দিয়েছে। বাস দায়িত্ব আমারও। এই অনেকে বলছেন না মেহনতি মানুষ, আরে মেহনতি মানুষ সব ঠিক আছে, আমি গরিব বলে আমি ঢুকে যাব হিন্দু হয়ে মুসলমানের মসজিদে এই শুয়োর খাবেইন শুয়োর বলে ঢুকে যাব? এই মদ লাগবে নাকি মদ 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 বলে ঢুকে যাব? এই দারু কা বোতল বলে ঢুকে যাব? আরে ও গরিব। আমাদের প্রত্যেকের দায়িত্ব, যার যেটাতে আপত্তি রয়েছে, যার যেটাতে আবেগ রয়েছে, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, আমরা সবার সব সমস্যাটা জানি। সতর্কতা নেওয়া উচিত ছিল এই দুজনেরই। আর একজনের নাম রফিকুল্লাহ, কি নাম তার আমি ভুলে গেছি, ভদ্রলোকের নাম। তার নামটা সামনে আসবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি সব কটাকে অ্যারেস্ট করিয়েছি, আমি হাজার হাজার ঘটনা দেখিয়ে দেব। এই মুর্শিদাবাদের ঘটনা বাদ দিন, আপনার পুলিশকে মেরে রক্তাক্ত করেছিল মহেশতলায় তুলসী মঞ্চের কাণ্ড নিয়ে, আপনি কাউকে অ্যারেস্ট করিয়েছিলেন? লজ্জা লাগে বলতে। তিনি সবার মুখ্যমন্ত্রী নন, তিনি কোনো ধর্মেরও মুখ্যমন্ত্রী নন। যে ইসলাম ধর্মের মানুষেরা আমার রাজ্যে পড়াশোনা করে শিক্ষা দীক্ষায় এগিয়ে গিয়ে যারা কেউ ডাক্তার হতে চায়, শিক্ষক হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, সাংবাদিক হতে চায়, সুস্থ জীবন যাপন করতে চায়, তিনি তাদের পক্ষে নয়। তিনি ভালো যে ইমাম সাহেবেরা রয়েছে যারা সুন্দর পৃথিবী গড়বার কথা বলেন, সমন্বয়ের কথা বলেন, তিনি তাদের পক্ষেও নয়। তিনি মুসলমান সমাজকে হাতে অস্ত্র তুলে দিতে চান, তিনি মুসলমান সমাজকে শওকত মোল্লা বানাবার পরিকল্পনায়, জাহাঙ্গীর বানাবার পরিকল্পনায়, শেখ শাহজাহান বানাবার পরিকল্পনায়। তিনিই সেই ভদ্রমহিলা যিনি তার দলের এমএলএ রেখেই অন্য একটা দল খুলিয়ে যাতে সে লুটেরা বাবরের নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে, পুলিশ পাহারায় এই বিতর্কিত মসজিদের ভিত্তি স্থাপন হলো। আরও মসজিদ হোক, আরও মন্দির হোক, আরও গির্জা হোক, আরও গুরুদ্বারা হোক, আমরা চাই। মানুষ তা নিজে চাঁদা দিয়ে তুলবেন, করবেন, আরও বানাবেন, মসজিদের কেউ বিপক্ষে নয়। কিন্তু মুসলমান ধর্মের মানুষ যদি মসজিদ করে, তাদের পবিত্র স্থান কোনো পবিত্র ইসলাম ধর্মের মানুষের জন্য করুক, তার নামে করুক, তাদের আল্লাহের নামে করুক, তাদের পবিত্র নবী মুহাম্মদের নামে করুক, বা আরও যারা উলেমা আছেন, গুণী ব্যক্তি আছেন ইসলাম ধর্মের, তাদের নামে করুক, যারা ধর্ম প্রচারের ক্ষেত্রে ইসলাম ধর্মের গুণাগুণ প্রচারের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন। না লুটেরা বাবর, কারণ তার ছেলের নাম ইতিহাস বইতে ছিল হুমায়ুন।
না, কিন্তু এই বিষয়টা একটা অন্য ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে জনমানসে, সেটা হচ্ছে যে বিজেপিরই হেভিওয়েট কোনো নেতা তিনি বলেছেন যে এই যে প্যাটিস কাণ্ড নিয়ে তিনি বলছেন যে এরা যারা এই কাণ্ড করেছে, যে প্যাটিস ফেলে দিয়েছে, চড়থাপ্পড় মেরেছে, তার এক একটি কুলাঙ্গার। তার কারণ হচ্ছে যে একটা গরিব মানুষ, সে প্যাটিস বেচছিল, তার যেটা রুজি রুটির যে সংস্থান যে বিষয়টা দিয়ে হয় সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়াটা একটা কুলাঙ্গারের লক্ষণ, ক্লাস 4 পাস ইত্যাদি ইত্যাদি বেশ কিছু তিনি কথা বলেছেন। এবার এই বিষয়টা কিন্তু সাধারণ জনমানসে একটা উল্টো ন্যারেটিভ স্থাপন করেছে যে বিজেপির পক্ষ থেকে যেখানে হিন্দুত্বকে সমর্থন করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই যে ব্যাপারটা হিন্দুদের মনে একটা আঘাত লাগার মতো বিষয়, যে গীতা পাঠের আসর, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে, তাকে চড়থাপ্পড় মেরেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে মানে তার জিনিসটা নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু তাকে তো প্রাণে কোনো রকম মারা হয়নি, কিন্তু তাকে যেভাবে এই বিষয়টাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, সেটা কিন্তু হিন্দুত্ববাদী যারা বা যারা হিন্দু ধর্মকে সম্মান করেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ বিভ্রান্ত হয়ে পড়েছে। দেখুন, পারসেপশন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। আমি ওখানে উপস্থিত ছিলাম ওই মাঠে, কে ছিলেন বা কে ছিলেন না তো আমি জানি না। এই ঘটনা আমার সামনে ঘটলে আমি থামিয়ে দিতাম, থামিয়ে ওনাকে বের করে দিতাম। এই সংখ্যালঘু যিনি মুসলমান, যিনি চিকেন প্যাটিস বিক্রেতা, বা ওই শ্যামলবাবু যিনিও চিকেন প্যাটিস বিক্রেতা। এখন শ্যামলবাবু হিন্দু, এই ব্যাপারটা মুখরোচক হচ্ছে না, তাই কেউ অন্যায় করলেই তাকে এই দরিদ্র বলে যে কথাটা বলে দেওয়া। আমি আবার বললাম তো অনন্যা দেবী, আমি বড়লোক হই, মধ্যবিত্ত হই, আমি দরিদ্র হই, আমি যে সমাজে বাস করছি সেখানে আমরা হিন্দুদের মধ্যে মুসলমানরা থাকি, মুসলমানদের মধ্যে আমরা হিন্দুরা থাকি, আমরা একে অপরের আবেগ রীতি নীতি জানি। তাই সেন্সিটিভ কোনো জায়গায় আমি সেইটাকে তোয়াক্কা না করে যদি চলে যাই, তো তাহলে আমার এটা কি অজ্ঞানতা নয়? আমার বয়স তো 13-14 নয়। তৃণমূল দলের প্রচুর নেতারা রয়েছেন। এই যে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, লিখেছেন ক্রীড়ামন্ত্রী, ওরও তো প্যাটিস বিক্রি করবার কথা। কত ক্লাস পাস করেছে ও যে ক্রীড়ামন্ত্রী লেখে, ক্রীড়াঞ্জন লেখে? ওরও তো প্যাটিস বেচার কথা, তা বলে আমি ওকে আহাও বলবো? ধর্মস্থান সবার জন্য, সেখানে কে বড়লোক, কে মধ্যবিত্ত, কে নিম্নবিত্ত, এটা ফ্যাক্টর নয়। ধর্মীয় আবেগের সঙ্গে এই বিষয়টা কাজ করে না। আমি এটাকে যদি অস্বীকার করি, তো তাহলে আমি অন্য পারসেপশনে দেখবার চেষ্টা করবো, এটা মানুষ হিসেবে ভ্যারি করবে। আমি নিজে ওখানে ওই ঘটনা ঘটবার সময় আমি মাঠে ছিলাম, কিন্তু ওই ঘটনা ঘটবার সময় হয়ে গেলে আমি আটকাবার চেষ্টা করতাম। এক পক্ষের তুমি কথা শুনে, এক পক্ষের দেখে অন্য পক্ষের কথা না শুনে যদি কেউ কোনো কিছু বিচার করেন বা মতামত দেন, তো তাহলে তেমনটা বোধহয় ভালো নয়। আমার মনে হয় এই ক্ষেত্রে যদি উভয় পক্ষেরই পরিস্থিতি জেনে, চড় থাপ্পড় তো অনেক পরে হয়েছে, কতক্ষণ আগে থেকে কি হচ্ছে, তাতে ওই প্যাটিস বিক্রেতা কি বলেছিলেন সেইটা কি কেউ দেখেছেন? যারা এই কথাগুলো বলছেন, আবার বলছি, হিন্দু ধর্মস্থান বা পবিত্র যখন যে কাজগুলো হয় সেখানে নিরামিষ হয়, এ সবাই জানেন। আমি সেখানে কেন যাব? একজন দায়িত্বশীল মুসলমান হিসেবে বা হিন্দু হিসেবে শ্যামলবাবুও তাই করেছিলেন। এরা সবাই সবটা জানে, ঠিক যেমন আমি জানি যে মসজিদ বা এই ধরনের পবিত্র মুসলমান ধর্মের যখন কোনো অনুষ্ঠান হয়, সেখানে এই শুয়োরের মাংসের চপ, যেমন চিলি পর্ক, এসব তো হয়। পার্ক স্ট্রিটে তো যিশু খ্রিস্টের নাম করে খেয়ে সব ফাটিয়ে দিয়েছে ওই দিন রাত্রিবেলা, জয় যিশু বলে, যিশু বাবার জয় বলে। ঠিক আছে, এই তো হয়েছে। তো আমি কি সেটাকে পরিষ্কার করব? ভালো করে একটুখানি ভেবে দেখবেন তো। কিন্তু আমি জানি পার্ক স্ট্রিটের ওই অঞ্চলে যখন এই শুয়োরের মাংসের তাণ্ডব ওড়ে, এই 24-25 এখনও উঠছে। আমি এটার খারাপ বলা যাচ্ছি না, যে যার রুচিতে খাওয়া দাওয়া করবেন। খ্রিস্টান ধর্মের মানুষেরা প্রচুর শুয়োর টুয়োর খান, অন্য ধর্মেরও কিছু লোকজন খান টান, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু ওখানে কি কোনো মুসলমান মানুষ ওইখান দিয়ে পারাপার করেন না সেই সময়? জানতো? ইভেন ওই হোটেলগুলোতে পার্ক স্ট্রিটে যারা কাজ করেন তাদের অধিকাংশই তো মুসলমান ধর্মের মানুষও আছেন।
তিনি ওইটুকু সময় মেনে নেবেন, কিন্তু যখন তার কোনো ধর্মীয় আচার আচরণ হবেন, অনুষ্ঠান হবে, বা মসজিদের মতো পবিত্র জায়গা হবে, যেমন আমাদের মন্দিরের মতো জায়গায়, তখন তো তিনি মানবেন না। এই ঘটনা সেখানে হয়ে গেলে আমার দুই প্যাটিস বিক্রেতা ভাই তারা ফিরে এসেছেন, আমরা তো কাউকে আটকাতে পারবো না। ওই রেড রোডে বা এই ধরনের মুসলমান ভাইদের যদি কোনো অনুষ্ঠান হতো, ফিরতো না, কিমা হয়ে ফিরতো প্যাকেটে করে, এইটুকু লোকটা এইটুকু হয়ে আসতো। আমার সেটা নিয়ে যারা এইসব কথা বলছেন তাদের জানবার মতামত জানবার খুব আগ্রহ রয়েছে। আবার বলছি, যে কোনো ধরনের হিংসা, চড়থাপ্পড় খেয়ে আমরা বড় হয়েছি, সেটাকে কি হিংসা বলবো? মা কান মুলে দিয়েছে, বাবা ঠাস করে এক চড় মেরেছে, আমি বলতে পারছি না। এগুলো কি অন্যায় হয়েছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যদি চড় মারে, এটি খুনের দ্বারাই মামলা হবে, আমি জানি না। কিন্তু আমরা একসঙ্গে থাকবো, এক ধর্ম এক ধর্মের নিয়ম জানবো, জানার পরেও কেন করব? আমি যাব না যখন রেড রোডে পবিত্র নামাজ হবে, আমি শুয়োরের মাংস খেয়ে ওখানে ঘুরঘুর করবো না। যদি আমার মুখ থেকে গন্ধ বেরোয়, আমার কোনো মুসলমান ভাই কষ্ট পেতে পারে? তাই আমি এদিক থেকেও সতর্ক থাকতে বলবো। আর আবার বলছি, ধর্মীয় জ্ঞান নিয়ে আহারেও গরিব, তাহারেও প্যাটিস বিক্রেতা, এগুলো না কোথায় আমাদের ব্যক্তিগত কিছু কিছু ফিলিং আছে, তার প্রতি একটা সমর্থন জানাবার একটা প্রয়াস মনে হয়। আমরা দুটো পক্ষকেই বিচার করব, বিচার করে দেখব। না হলে আমার মনে হয় যে এই আলোচনাতে কিছুই হবে না। আবার বলছি, আমাদের সতর্কতা নিতে হবে। অন্য ধর্মের মানুষ যেটাতে তারা কষ্ট পান, আঘাত পান, আমি সেখানে বড়লোক হই, মধ্যবিত্ত হই, গরিব হই, একটা ছোটোবেলায় কথা ছিল, কেউ কোনো কিছু ছ্যাঁচড়ামি করে ফেলতো, বদমাইশি করে ফেলতো, তারপর হাসতে হাসতে আমাদের কিছু বন্ধু হলো, ছোড় দে मैं गरीब आदमी বা। মানে গরিব হলে, মানে তিনি চুরি করে জেল খেটে গরিব হয়েছেন, পড়াশোনা না করে ফাঁকি মেরে ক্লাসে গিয়ে বিড়ি খেয়ে গরিব হয়েছেন। গরিবের তো নানান সঙ্গ আছে। তৃণমূলের প্রচুর নেতা জেল ফেল খেটে সমস্ত কিছু চলে ফলে গিয়ে গরিব হয়ে গেছে, তাকেও তুমি আহারে বলবো নাকি? উই শুড নো দ্য মিনিং অফ গরিব। আর্থিকভাবে মানুষ খারাপ জায়গায় থাকুক আমরা কেউ চাই না, কিন্তু গরিবকে কেন হয়েছেন সেটাও তো বোধহয় জানতে হবে। সেটা কি এড়িয়ে গেলে হবে না? সবে কি রাষ্ট্র ব্যবস্থা গরিব করলো, এরম তো নয় রে বাবা। সামনে পরীক্ষা, আমি পিঠ উল্টে ঘুমোচ্ছি, মা বলছে পড়তে যা, না আমি ফেল করলাম, চাকরি বাকরি পেলাম না, যে তো চায়ের দোকানে বসে আমি বিড়ি খেতাম, তার পাশে একটা চায়ের দোকান খুললাম, গরিব আমি, এবার আমার জন্য কাঁদতে হবে নাকি? আমি তো জোর করে আমার আর্থিক অবস্থা সর্বনাশ করেছি। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দেওয়া মানে পশ্চিমবঙ্গের সব কটা লোকের গরিব হওয়া। এবং শুধু গরিব হওয়ার ওপরেই নয়, বিষয়টা আরেকটু বড় স্কেলে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমাদের সকলের যে একটা নিজস্বতা রয়েছে বা পশ্চিমবঙ্গের সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির ওপরেও একটা আঘাত আসছে। তার কারণ, যেহেতু আমি এই প্রশ্নটা এই জন্য আপনাকে করছি, কারণ আপনি একজন ভিজুয়াল আর্টসের মানুষ এবং এই শিল্পী সত্তা আপনার মধ্যে রয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে লগ্নজিতা চক্রবর্তীকে আটকানো হলো জাগো মা গানটা গাওয়ার জন্য। এটা কিছুদিন আগের কথা। এই লগ্নজিতা চক্রবর্তীকে সাপোর্ট করার জন্য পল্লব কীর্তনিয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হলো। দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা, নদিয়াতেই একজন সঙ্গীত শিল্পী তিনি রাসলীলা সংক্রান্ত একটি গান গাইতে গেলেন, যে তোমরা কুঞ্জ সাজাও গো, এই গানটি গাইতে গেলেন, তার নাম মধুবন্তী মুখার্জি। তার গানের সময় দর্শক আসন থেকে একজন তেড়ে আসলেন, তাকে তিনি কেন এই গানটা গাইছেন। এবং চতুর্থ খুব লেটেস্ট ঘটনা, সেটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের নামজাদা শিল্পী জেমস, তার সঙ্গীতানুষ্ঠান বানচাল করে দেওয়া হয়েছে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা এখানেও ঘটছে। বাংলাদেশে ছায়ানট ভাঙচুর করা হয়েছে এবং তার প্রভাব যেন এখানে অল্প অল্প করে পড়তে শুরু করেছে। কি বলবেন এই বিষয়ে? যে দর্শক বন্ধুরা আমাদের কথা শুনছেন তারাই যা বলবার বলছেন। মধুবন্তী চ্যাটার্জি, মধুবন্তী মুখার্জি, মধুবন্তীর সঙ্গে আমার কথা হয়েছে, কালকেই কথা হয়েছে। তার প্রোগ্রাম সম্ভবত শামীমুর রহমানের কৃষ্ণ প্রেমের ওপরে গান, শুধুমাত্র একা নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত বা পার্থ সারথী গান শ্রীকৃষ্ণ বন্দনা করেছেন এমনটা নয়, কিন্তু
কদিন আগে মোহন ভাগবত দিয়ে এসেছিলেন, একটা খুব ইন্টারেস্টিং কথা বলে গিয়েছিলেন যে আমাদের মাটির সংস্কৃতিটাকে মাথায় রাখতে হবে, ধর্মীয় আচার আচরণ পদ্ধতিটা আলাদা। এই সংস্কৃতিটাকেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি জানার জন্য বলে রাখি যে আমাদের এখানে পটচিত্র হয় না, মায়েরা সুন্দর ছবি এঁকে গান গাইতে গাইতে পটচিত্র গোটান, আর একটা একটা করে গল্প হয়, যা পৃথিবীতে এই বিস্ময়কর আর্ট বা এই শিল্প সমাদৃত। এই পটগানে, পটচিত্রে যখন গান হয়, সেই গানে যে বোনেরা দিদিরা এই পটচিত্রের প্লে করেন, হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে বর্ণনা করেন, পুরাণের ঘটনা নিয়ে বলেন, মা বা দিদি বা বোন নয়, একটা বড় সংখ্যক মুসলমান মা বোনেরা রয়েছেন যারা এটা করেন, কারণ এটা এই মাটির সংস্কৃতি। তো যাই হোক, সেইটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাজী নজরুল ইসলামের জায়গায় ফিরে আসে তিনি, যখন এই শ্যামা সঙ্গীত নিয়ে, উনি শ্যামা প্রেমিক ছিলেন, নাহলে তো ওইভাবে অত অপূর্ব শ্যামা সঙ্গীত কাজী নজরুল ইসলাম তো রচনা করতে পারতেন না, বা তিনি কৃষ্ণ প্রেমিক ছিলেন, পারতেন না। তাকেও কিন্তু কম নিন্দিত এবং ধিকৃত হতে হয়নি যে ইতিহাসগুলো লুকিয়ে যাওয়া যায়। তার স্ত্রীর নাম ছিল প্রমীলা দেবী, হিন্দু, একটু জানতে হবে, আমরা অনেকে জানি না। তো যাই হোক না কেন, আমাদের মাটির একটা সংস্কৃতি আছে যা আবহমান। সংস্কৃতি মানে শুধু নাচ গান তবলা হারমোনিয়াম কবিতা নাটক নয়, সংস্কৃতি মানে আমাদের রুচি, আমাদের হ্যাবিট, আমাদের অভ্যেস। কেমন? তো এই অভ্যেসটা যে মাটির ছিল সেই মাটিতে হিন্দুরাই ছিলেন। তারপর বিভিন্ন কারণে বিভিন্ন ধর্ম তৈরি হয়েছে। ব্রিটিশরা আসবার পর খ্রিশ্চান ধর্ম, সেখানে ধর্মান্তরিত হয়েছেন মানুষেরা। বাবুর ধর্ম গ্রহণ করলে চাকরিতে প্রমোশন হবে। তৃণমূল শাসন ক্ষমতায় মানুষকে যা অত্যাচার করছে, আমি যদি বলি না আমি তৃণমূল করি না, ঘ্যাচাং ফু হবে, তাই হাত তুলে বলতে হয় আমি তৃণমূল। তৃণমূল ভোট দেয় বিজেপিকে, কিন্তু বাইরে থেকে বলে তৃণমূল, কারণ মান ইজ্জত মেয়ে বউ লুট হয়ে যাবে তৃণমূল বলে যদি রক্ষা টক্ষা পাওয়া যায়। কিন্তু যেটা চলছে সেটা সাংস্কৃতিক আক্রমণ। বন্দে মাতারাম সেই গানটিকেও কিন্তু পরিষ্কার উগ্র কট্টর ইসলামিক মৌলবাদীরা, এ আগে বন্দে মাতারাম গাওয়া হতো, সবাই গাইতেন, সব ধর্মের মানুষেরা গাইতেন। রবীন্দ্রনাথ কংগ্রেসের অধিবেশন, কংগ্রেস তখন পলিটিক্যাল দল নয়, কংগ্রেসকে পরে পলিটিক্যাল দল করে রেখে দেন এই নেহেরুজিরা, যার উপরে আপত্তি ছিল ভয়ঙ্কর গান্ধীজির। কংগ্রেস ছিল ইংরেজের বিরুদ্ধে লড়াই করবার একটা সম্মিলিত মঞ্চ, তার নাম ছিল কংগ্রেস। তারপর ওটাকে দল বানিয়ে তারা ব্যবসা ফাঁদে, রাজনৈতিক আলাদা কথা। তার আগে গাওয়া হতো, হিন্দু মুসলমান সবাই বন্দে মাতারাম গাইতেন। তারপর হঠাৎ করে মোহাম্মদ আলী জিন্নাহ আপত্তি তুলেন এবং নেহেরুজি তিনি বললেন বাদ দিয়ে দাও, লাইন বাদ যাবে, বেশ কিছু লাইন। তাই সম্পূর্ণ বন্দে মাতারাম গাওয়া হয় না, মাতৃবন্দনার কথা সেখানে বলা হয়েছে। সেখানে মাটিকে, আমার দেশের মাকে সবার উপরে রাখা হয়েছে। বিপ্লবীরাই বন্দে মাতারাম কথা বলে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আদিবাসী জনজাতি সবাই এই বন্দে মাতারাম মন্ত্রে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখে রেখে দেওয়া, বন্দে মাতারাম গাইতে গাইতে গুলি খেয়েছেন, প্রাণ দিয়েছেন, বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু হঠাৎ করে সেটাকে পাল্টে দিল এবং কংগ্রেস থেকে নিয়ম করে দেওয়া হলো, হ্যাঁ লাইনগুলো বাদ যাবে। তাহলে বন্দে মাতারামকে কেটে ছোট করে দেওয়া কে করেছিল? কংগ্রেস, যখন রাজনৈতিক দল হয়ে গেল। ইতিহাসটা ভাবতে হবে, কারণ মাতৃবন্দনাতে উগ্র ইসলামিক চিন্তাভাবনার লোকজনেরা একদম খুশি নয়। তারা মা বোন, তাদের সম্মান করা, তাদেরকে দেবীর তুলনা করা বা নিজের দেশমাতৃকাকে মা বলা, এটা কদৈপ কদৈপ তারা পছন্দ করে না। কি অদ্ভুত তাদের ইচ্ছা। ঠিক তেমনই এই জাগো জাগো ভৈরবী, জাগো জাগো মা, এই যে সিনেমাটা দেবী চৌধুরানী, সেই সিনেমার যে গানটি লগ্নজিতা গেয়েছিলেন, সেই গানটায় আপত্তি তুললেন মেহবুব মল্লিক, তাই তো? আর তাকে সাপোর্ট করলো ওই থানারই পুলিশ অফিসার।
সুজা হক না শাহজাহান হক এরম কি একটা নাম হবে। এটা জানাজানি হলো, এফআইআর করলো বলে হলো। এবার ঠিক সেম পরম্পরা, এই তৃণমূল দলটা এমন না, তারা উগ্রতাকে প্রশ্রয় দেয়, তারা অপরাধ করার যে স্পৃহা সেটাকে প্রকাশ্যে প্রশ্রয় দেয় এবং সরাসরি তার পক্ষে দাঁড়ায়। যে কারণে আপনি পল্লব কীর্তনিয়ার কথা বললেন, তার প্রোগ্রাম বাতিল। লগ্নজিতাকে থ্রেট, মেরেই দিত স্টেজের মধ্যে। লগ্নজিতা লিখেছে যে মারতে উঠেছিল একদম হাত ফাত তুলে। এবং মধুমন্ত্রীর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটছে। কে ঘটিয়েছেন, কোনজন ঘটিয়েছেন জানি না, ভিডিও তোলা তার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু আমি তার সঙ্গে কথা বলেছি। অত্যন্ত সুগায়িকা মধুমন্ত্রী। তো এই যে পরিবেশটা রয়েছে ছায়ানট ভেঙে দেওয়ার মতোই, এই পরিবেশটা রয়েছে রবীন্দ্রনাথের, লালনের, তাদের মূর্তি, তাদের ছবি ভেঙে দেওয়ার মতোই। এক উগ্র ইসলামী ফ্যাসিবাদ এপার ওপার দুপারেই কাজ করছে, ওপারে ইউনিসেফ সহায়তায় আর এপারে মমতার সহায়তায়। দল মত নির্বিশেষে যদি না এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, উগ্র ইসলামিক ফ্যাসিবাদ যা ইসলামকেও কলুষিত করছে, সেই ক্ষেত্রে আমি প্রতীক্ষায় রয়েছি যারা ইসলাম ধর্মের জ্ঞানীগুণী মানুষ, যারা নিরপেক্ষ বিশ্বাস করেন, তারা কেন মুখ খুলছেন। আমার এখানে প্রচুর বন্ধু রয়েছেন যারা কেউ গান, কেউ সঞ্চালনা করেন, বিখ্যাত মুসলিম ধর্মের মানুষ, আমার ব্যক্তিগত প্রচণ্ড বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। তাদের কাউকে বড় করে দেখছি না কোনো প্রতিবাদ করতে। রুদ্রদা, আর একটা প্রশ্ন, মানে এখানে কিন্তু যখন লগ্নজিতাকে স্টেজে উঠে তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছিল সেকুলার গান গাও। এখন আমি অনেক ভেবে চিনতে ভাবলাম যে সেকুলার গান বলে কি হতে পারে। পরবর্তীকালে আমার একটা গানের কথা মনে এলো, আপনি কি এটা সমর্থন করবেন সেকুলার গান? সেটা হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরেও নাম সবকো সন্মতি দে ভগবান। এটা কি সেকুলার গান? না, প্রথম কথা হচ্ছে যে এই গানটা তো এমন ছিল না। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সুন্দর বিগ্রহ মেঘ শ্যাম গঙ্গা তুলসী শালিগ্রাম, এটা ছিল আসল বন্দনাটা, তাই তো? সেটাকে পাল্টে দিলেন মহাত্মা গান্ধী করে ঈশ্বর আল্লাহ তেরে নাম। কোন মুসলমান ভাইকে বলুন তো এইটা বলতে, ঈশ্বর আর আল্লাহ তেরো নাম করতে। আমরা হিন্দুরা বলে দেবো, আমরা বলে দেবো, ওরা বলবে না। একই বিন্দে দুটি কুসুম আমরা ছোটবেলা থেকে গর্বের সঙ্গে বলি, পড়ি, ওরা পড়ে, ওরা বলে গর্বের সঙ্গে। আপনি কি করবেন যদি কেউ এই মানসিকতাটাকে বপন করে? যারা শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা যে কারণেই এই ইসলামিক উগ্রবাদের সঙ্গে থাকা মানুষদের থেকে সরে বেরিয়ে আসে, কিন্তু তারা কেন প্রতিবাদ করছে না জানি না। বিপদ সবার, বিপদ মানুষ সত্যের। তো যাই হোক, এই ফ্যাসিবাদ কিন্তু গ্রাস করছে, ইসলামিক ফ্যাসিবাদ আর ইসলাম কিন্তু এক নয়। কিন্তু ইসলামিক ফ্যাসিবাদ যেভাবে ইসলাম বলে পুরো আমরাই ইসলাম বলে ইসলামকে গ্রাস করে নিচ্ছে, সেই ইসলামের যারা ইসলামিক মানুষ রয়েছেন, মুসলমান মানুষেরা রয়েছেন, তারা প্রতিবাদ করছেন না কেন? এখানে অনেকের অনেক সন্দেহ তৈরি হচ্ছে যে তারা কি আসলে সমর্থন করেন এটা। দারুল ইসলাম, যে রাষ্ট্রগুলোতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, দারুল ইসলাম, যে রাষ্ট্রগুলোতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়নি সেগুলো দারুল হারব। আর পরিষ্কার, যেখানে যেখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা করবার ইচ্ছা আছে, কিন্তু সেখানে আমরা সংখ্যাগুরু নই বলে সব কিছুকে মেনে চলছি, এইরাম দেখিয়ে চলবো, এটাকে বলে আলতাকিয়া। এই আমার একটাও কথা নয়। এগুলো কি সত্যি না এগুলো মিথ্যে? প্রমাণ দিয়ে আমার যারা মুসলমান, আমার 30-40% বন্ধু মুসলমান, আমি বারবার বলি, গর্বের সঙ্গে বলি। এতদিন বিজেপিতে ছিলেন পার্নো মিত্র, এবং সেখান থেকে তিনি বলেন সেখানে নাকি তিনি ভুল করেছেন থেকে, এবং তিনি সেই ভুল শুধরানোর জন্য আবার তৃণমূলে ফেরত গেলেন। তৃণমূল তাকে সাদরে গ্রহণও করলো, আমরা দেখতে পেলাম। তৃণমূল কি তাহলে এই ভুলটা আবার নতুন করে করলো, পার্নো মিত্রকে ফেরত নিয়ে? কি ভুল মানে? ভুলটা কি বলেছেন? কিছু জানতে পেরেছেন? জানতে পারেননি। আসলে পর্ণমিত্র নিজেও জানে না
পার্নোটা ইংরেজি নাম, তাই আমি ওর বাংলা নাম পর্ণ মানে পাতা। সুন্দর নাম, ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, জটিল মেয়ে নয়। তৃণমূলের এই ফুটন্ত নৌকা যখন তৃণমূলের সবার গায়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চোর ট্যাগ দিয়ে দিয়েছে, তখন চোরেদের আদর্শের তার অনুপ্রাণিত হয়ে ওঠাটা এ বড়ই বিস্ময়কর। পর্ণমিত্র যা স্বভাব, নেচার, সেই অনুযায়ী মিলছে না। এবং এই ক্ষেত্রে কোন এক গোপন দালাল আছে যে পর্ণমিত্রকে ভুলভাল বুঝিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে, এ আমি নিশ্চিত। তিনি কে আমি জানি না। পর্ণমিত্রের রাজনীতি কোথায়? বিজেপি থেকে তিনি তৃণমূলে আসেননি, তিনি বাড়ি থেকে তৃণমূলে এসেছেন। 2021-এর নির্বাচন শেষ, পর্ণমিত্রেরও রাজনৈতিক জীবন শেষ। তিনি কোথাও একটা বলেছেন, শুনছিলাম যে তিনি কাজ করতে পারছিলেন না। কি কাজ? কোন কাজ জানি না। ধরুন আমি নখ খুঁটি, এটা যদি আমি কাজ মনে করি, তো তাহলে যদি কেউ বারণ করে তাহলে কাজে বাধা দেন। কোন কাজ? আমরা সবাই তো কাজ করছি। পর্ণমিত্র নিজে একটা সময় 2020 সময় থেকে বলতো, তুমি বিজেপিতে এসো, তুমি এখানে থাকো, তুমি আমাদের লিডার। পর্ণ নিজে বলতো। ও রাজনৈতিক জ্ঞান, সমাজ জ্ঞান যে অত্যন্ত টৈটুম্বুর এমনটা নয়, ও প্রচণ্ড একটা সহজ সরল মানুষ। ও সমাজের কাজ করবে বলছে, রাজনীতির কাজ করবে বলছে, কি করে করবে? রাজনীতির কাজ করতে গেলে, সমাজের কাজ করতে গেলে সমাজের হয়ে কথা বলতে হয়। সমাজে যে যে অন্যায়গুলো ঘটছে, সেটা রাজনৈতিক হোক, শুধু সামাজিক হোক, যে অবক্ষয়গুলো ঘটছে, সেটাকে নিয়ে, মানুষের সমস্যাগুলোকে নিয়ে কথা বলতে হয়। এইটুকুই তো কাজ। মাঠে নামবো, কথা বলবো, এটাই তো কাজ। এখানে কে কাকে আটকাবে? এ তো ওপেন। আমি জানি না নিজের পাড়া বা প্রতিবেশীর জন্য কতটুকু কি করেছে। কাজ করতে কেউ কাউকে আটকাবে কেন? এটা সর্বৈব এটা ভুল কথা। ওকে তৃণমূল যা যা বলে দিয়েছে, এই সময় আমাদের ইমেজ খুব খারাপ। তুমি তো বিজেপিতে দাঁড়িয়েছিলে, বাড়িতে বসে থাকলে আমরা বলবো যে বিজেপি ছেড়েই তৃণমূলে এলেন। ওর গায়ে তো চোর ট্যাগ লেগে গেল। তৃণমূলের ডুবন্ত নৌকায় যাদের গায়ে চোর ট্যাগ লাগিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, একটা ভালো মেয়েকে সেখানে কেউ একটা মুরগি করে বসিয়ে দিল। এটা মনে হচ্ছে না? যে কারণে মিডিয়ার সামনে উত্তর দিতে পারছেন না তিনি, তাকে কোনো কথা বলে হি করে হেসে দিচ্ছেন। আর ঠিক পরিষ্কার শুনে মনে হচ্ছে যেন কোনো চিত্রনাট্যের সংলাপ যেন তাকে দেওয়া হলে তিনি যেমন গড়গড় করে বলেন, ঠিক তেমনই সংলাপ কেউ শিখিয়ে দিয়েছে। চন্দ্রিমাদি তাকে আটকে দিচ্ছেন, জয়প্রকাশ দা তাকে আটকে দিচ্ছেন, সাংবাদিক থেকে রুখে রেখে দিচ্ছেন, যাতে না তুই কোথাও মুখ খুলিস, 4 দিন বাড়ির বাইরে বেরোবি না বলে দিচ্ছি। কোথায় যাবেন উনি? মানুষের মধ্যে কাজ করতে চান। বলেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওম্যান এম্পাওয়ারমেন্ট। বেচারা সহজ সরল মেয়েটাকে যা বুঝিয়েছে, যা তা বলাচ্ছে, ওকে খোরাক করবার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের ব্যর্থতায় একজন ডাক্তারের পরিকল্পিত হত্যা, মানুষের দরবারে যার প্রমাণ রয়েছে, মানুষের মুখে যার কথা রয়েছে, রাত জাগা মিছিল রয়েছে, এটাকে আপনি বলছেন ওম্যান এম্পাওয়ারমেন্ট? দুর্গাপুরে একটি মেয়ে বাড়ির এই হাসপাতালের পর যেখানে ঘটনা ঘটলো, বা তাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাত্রিবেলা মেয়েদের বেরোবে না, বেরিয়েছে 7:30, বলেছে 12টা, মিথ্যে কথা। এটা ওম্যান এম্পাওয়ারমেন্ট? কসবা কলেজে তৃণমূলের ছাত্র নেতারা একটা মেয়েকে গ্যাং রেপ করলো, এটা তৃণমূলের ওম্যান এম্পাওয়ারমেন্ট? হাঁসখালির গরিব বাড়ির যে মেয়েটিকে রেপ ধর্ষণ করে তৃণমূলের নেতার ছেলেরা জ্বালিয়ে পুড়িয়ে দিল, এবং যেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চে দাঁড়িয়ে সেই মেয়েটির সম্ভ্রম নষ্ট করে প্রকাশ্যে বললেন প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল। এইটাই কি ওম্যান এম্পাওয়ারমেন্ট? পশ্চিমবঙ্গের শিক্ষক বাদ দিন, যে শিক্ষিকাদের চাকরি চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা প্রতিবাদ করাতে হিন্দু এবং মুসলমান, সাবিনা বলুন বা সাবিত্রী বলুন,
তাদের চুলের মুঠি ধরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা চুরি করলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে চুলের মুঠি ধরে মারলেন, ওড়না টানলেন, ফাটিয়ে দিলেন, রক্তাক্ত করে দিলেন, এই ওম্যান এম্পাওয়ারমেন্ট দেখে পর্ণমিত্র আপনি আকৃষ্ট হলেন তৃণমূলের ওপরে। থ্যাংক ইউ। যদি এটাই আপনার রুচি বা পছন্দ হয়, খুব স্বাভাবিক কারণেই চোর জোচ্চোরের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের যে গণতন্ত্র লুট হয়েছে তার জন্য যে লড়াই বিজেপি চালাচ্ছিল সেইটা বোধহয় তাহলে আপনার ভালো লাগেনি। রুচি আপনার, কিন্তু এই যুক্তি, এই বুদ্ধি, আমি আবার বলছি, আপনি আমার সহকর্মী, আমি আপনাকে জানি, এই কথাগুলো আপনার নয়। এর পেছনে নেপথ্যে কি পরিষ্কার, এই অরূপ স্বরূপের তৃণমূলীয় সিন্ডিকেট যে কাজ করতে আমাদের দেয় না, বা বিভিন্ন পঞ্চায়েত অধিকাংশই তৃণমূলের বলে যেখানে ফাংশন হয়, আমাদের শিল্পীদের একটা রোজগার, যেখানে অধিকাংশ পঞ্চায়েতই তৃণমূলের দখলে, সেখানে তৃণমূলের ঝান্ডা না নিলে কাজ পাওয়া যাবে না। সেই জন্য যদি আপনি করেন তো তাহলে আপনাকে আমার সাপোর্ট রইল, এবং পশ্চিমবঙ্গের মানুষও বুঝে গেল যে কি তালিবানি, কি ভয়ঙ্কর নর্থ কোরিয়ার থেকেও অবস্থা হচ্ছে, যে একজন নারীর, যিনি ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলছেন, তার যোগ্যতার কোনো ভ্যালু নেই। তৃণমূল হলে তার যোগ্যতা বিবেচিত হবে। তৃণমূলের চুরি জোচ্চুরিকে উনি এম্পাওয়ারমেন্ট, উন্নয়ন বলে দাবি করবেন। বিস্মিত হচ্ছে মানুষ। আবার বলি যে পর্ণমিত্র অত্যন্ত ভালো একজন মানুষ, তার মাথায় এগুলো কেউ ঢুকিয়েছে, কোনো একটা শর্ত রয়েছে বা একটা মানুষ। অভিনেতা অভিনেত্রীদের তো কাজই নেই। অরূপ স্বরূপের এই বিভিন্ন নির্দেশের জন্য টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে বছরে 120টা ছবি হতো, বাকি প্রযোজকরা পালিয়ে গেছে, বাইরের প্রডিউসাররা আসে না, এখন বছরে মাত্র 40টা ছবি হয়। আমরা যারা মুখ খুলি, আমাদের কি করে কাজ বন্ধ করা যাবে, আমাদের কি করে কোণঠাসা করা যাবে, তার সারাদিন পরিকল্পনা করা হয়। শুধু আমি না, আমাদের যারাই পশ্চিমবঙ্গের তৃণমূলীয় অন্যায়গুলো দেখতে পান, সারা ভারতবর্ষ যে নিয়মে চলে না ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো, এখানে অরূপ স্বরূপের, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা মিথ্যে, বেআইনে, ভুল আইনে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়েই ফিল্ম ইন্ডাস্ট্রি অপারেট করে। এরা বড় বড় প্রযোজক, পরিচালক, তারা মাথা ঠেকিয়ে দিয়ে নিজেদের যা গুণ, যা সম্মান, সেটা যতক্ষণ না এই বিশ্বাস বাদাসের পায়ে দিচ্ছেন, তারা সিনেমা শুটিং করতে পারবেন না, কোনো কাস্টিং করতে পারবেন না, রিলিজও করতে পারবেন না। দিন পাল্টাবে, এরা কোথায় যাবে সেই দেখবার অপেক্ষায় রয়েছে। যদি এই কারণের জায়গায় পেটের জন্য বা বাঁচবার জন্য, পেটে ভাত দিয়ে যদি পর্ণমিত্র এটা করে থাকেন, আমার কিছু বলবার নেই। বাট এই বিভৎসতাটা কিন্তু মানুষের বুঝে নেবার, যে একজন যেটা বিশ্বাস করেন না, মুখে সেটা নিয়ে উল্টো কথা বলে জয়েন করছেন বাঁচবার জন্য। একজন নারী, আবার তিনি উমেন এম্পাওয়ারমেন্ট কি দারুণ বলছেন। বাপের বয়সী লোক অরূপ বিশ্বাস, তার টাকে দই লাগিয়ে ফোঁটা দিতে হিরোইনদের লাইন, বাড়িতে তার ভাই বসে আছে, আমার কপালে দিলি না ফোঁটা, অরূপ স্বরূপ কি তোর বড় খোঁটা, ভাই বলছে। বাবা দেখছে আমার বয়সী লোক অরূপ ধুতি পরে এরম করে বসে আছে, হিরোইনরা যাচ্ছে, তাদের গালাগাল দেবেন না, এই হিরোইনদের, এই অভিনেত্রীদের। যদি ওখানে না যায় তাহলে কাজ বন্ধ, আপনি দায় নেবেন, আপনি সংসার চালাবেন তাদের। সেও তো একটা মেয়ে, তাকেও তো তার সম্মান রাখতে হয়, তাকেও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সমাজে বেরোতে হয়। তারা মুখে স্বীকার করুক আর না করুক, দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। যদি এটার জন্য পর্ণমিত্র এই ঘটনা ঘটান, তা পশ্চিমবঙ্গ কতটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে চলছে বিচার করুন। পর্ণমিত্রের সোশ্যাল মিডিয়া খুলে দেখুন তো, একটাও কোনো সামাজিক বিষয়ে, যিনি রাজনীতিতে মানুষের হয়ে কাজ করতে চান বলে দাবি করছেন বা তৃণমূলের লেখা চিত্রনাট্য পড়ছেন, গত 2-3 বছর 4 বছর ধরে কোন পোস্ট রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, কতবার তাকে মাঠে দেখতে পাওয়া গেছে মানুষের পাশে। তিনি এই চাকরিহারা যুবকদের পাশে একদিনও দেখা করতে গেছেন? এই তাদের পাশে একবারও গেছেন? যখন ছেলেমেয়েগুলো রাস্তায় কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাদের মারছে আর কামড়ে দিচ্ছে, একবারও তাদের কাছে গেছেন?
আমি জানি না। আবার বলছি, পর্ণব ভালো মেয়ে। তিনি যে কথাগুলো বলেছেন তা কারুর লিখে দেওয়া চিত্রনাট্য হতে পারে সেই দালালগুলোর বা দালালটির, যে পর্ণমিত্রকে ইমেজ ভালো করবার জন্য এই কলঙ্কিত হয়ে থাকা তৃণমূলকে একটুখানি টুনি লাইট দেওয়ার মতো করে যেটা করতে গেলেন, তা দিয়ে তারা হয়তো কোনো টেন্ডার ভেন্ডার বা মাল কামিয়েছেন। পর্ণমিত্রকে আমি দেখবো তো যে কতদিন দেখতে পাওয়া যায় মিছিলে, মিটিংয়ে চিৎকার করতে, দেখব। মানুষের জন্য কাজ করতে দেয়া হয়নি। আমি পর্ণের জন্য সমবেদনা রাখছি যে এ কথা ওর নয়, ও ভালো থাকুক, কিন্তু আমার ডাউট রয়েছে। এই কথাগুলো আমি কোনোদিন ওর বিরুদ্ধে বলবো আমি তো ভাবতে পারিনি। আমি ওর বিরুদ্ধে ঠিক বলছি না, ওর কথা যা যা বলেছে, যা শিখিয়ে দেওয়া কথা, সেই কথাগুলোকে আমি কাউন্টার করলাম। তার সত্ত্বেও বলছি অত্যন্ত ভালো মেয়ে একটা। ও জানেই না যে কারণে ওকে আগলে আগলে রেখে দেওয়া হচ্ছে সাংবাদিকদের থেকে। আজ নয় কাল তো পর্ণ তুই তো বেরোবি, আমি একদম আমার বন্ধুকে বলছি, সেই দিন তো এই মিডিয়া ছিঁড়ে খাবে, যেমন আমায় ছিঁড়ে খাচ্ছে এখানে প্রশ্নে। সেদিন উত্তরগুলো বলে দেওয়ার জন্য চন্দ্রিমাদি বা জয়প্রকাশ বাবুরা কি পাশে থাকবেন? ভেবে দেখিস।